এবার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ 50 রাউন্ড গুলি ছুড়েছে। কি ঘটনা? তারা জয় বাংলা স্লোগান দিয়েছে। গৃহযুদ্ধের চেষ্টা নাকি আওয়ামী লীগ করে, অথবা সরকারের দিক থেকে বলা হচ্ছে দেশটা যুদ্ধ অবস্থায় আছে। এই জিনিসগুলোকে কি এরকম বাধিয়ে দিতে যাচ্ছে? এরকম কিছু গন্ডগোলের পর্যায়ে তৈরি হয়, তাহলে আল্লাহর রাস্তায় ইলেকশনটা বন্ধ হয়ে যায়। নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, আর এতে বিএনপির 2 সমর্থক গুলিবিদ্ধ হয়েছে। ঈদ পরবর্তী সময়ে আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে ব্যাপক গোলযোগ তৈরি হয়েছে। বেশ কয়েক রাউন্ড গোলাগুলির ঘটনা ঘটেছে, অনেকে আহত হয়েছেন গুলিতে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আর্মি সহ যৌথ বাহিনী এলাকা ঘিরে রেখেছে, থমথমে পরিবেশ বিরাজ করছে। ঈদের দিনে এরকম একটা ঘটনা, আওয়ামী লীগের শোডাউন, ঈদগাহে আওয়ামী লীগের শোডাউন। আমাদের বাংলাদেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করে রাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর ইউনূস। আচ্ছা, তাহলে শাহাবুদ্দিন চুপ্পুর কি হবে? রাষ্ট্রপতি হিসেবে কি আপনার শাহাবুদ্দিন চুপ্পুকে রাখবে, নাকি আপনার ডক্টর ইউনূসকে রাখবে? ডক্টর ইউনূস কি রাষ্ট্রপতি হতে চলেছেন? আদতে কি হচ্ছে? ডক্টর ইউনূসকে ঘিরে এত আলোচনা। বাংলাদেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করে রাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর ইউনূস। আচ্ছা, তাহলে শাহাবুদ্দিন চুপ্পুর কি হবে? অন্তর্বর্তীকালে সরকার আপনার অন্যতম একজন সমন্বয়ক, যেহেতু বর্তমান সমন্বয়ক নামটি আমাদের বাংলাদেশে নিষিদ্ধ, কিংবা সমন্বয়ক নামে কোনো কমিটি আমাদের বাংলাদেশে নাই, তাহলে তাদের পরিচয় কি? আমি তাদেরকে সমন্বয় কি বলি? সমন্বয়ক সায়েন্টিস্টের একটা স্ট্যাটাস, সেটি হচ্ছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা প্রধান ডক্টর ইউনূস, তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় আমাদের বৈষম্য বিরোধী যে আন্দোলনকারী, যে সমন্বয়কারীরা আছে তারা। এখন আপনার এই নির্বাচনকে কেন্দ্র করে সেখানে আপনার বিএনপি যদি নির্বাচিত হয়, তাহলে রাষ্ট্রপতি হিসেবে কি আপনার শাহাবুদ্দিন চুপ্পুকে রাখবে, নাকি আপনার ডক্টর ইউনূসকে রাখবে? এটাও কি সবচেয়ে বড় একটি প্রশ্ন, যেখানে আমাদের বাংলাদেশের সমন্বয়কারীরা তারা চাচ্ছে যে ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে। তিনি যদি প্রধানমন্ত্রী হয়েও বা তিনি যদি প্রধানমন্ত্রী না হতে পারে, তাহলে আমাদের বাংলাদেশের আপনার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করিয়ে, মানে শাহাবুদ্দিন চুপ্পুকে সরাইয়া ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে প্রতিষ্ঠিত করবে আমাদের বাংলাদেশের আন্দোলনকারী, মানে সমন্বয়কারীরা কি তথাকথিত। আচ্ছা, বিএনপি কি কাজটা করবে? বিএনপির সাথে কি এই সম্পর্কটা আছে বর্তমান অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূসের সাথে? আচ্ছা, ডক্টর ইউনূস তিনি যখন ক্ষমতায় বসে, তখন তিনি একটা কথা বলছে যে আমাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা এরা প্রতিষ্ঠিত করছে, অতএব এদের মাধ্যমে কিংবা এদের কথার অনুযায়ী আমি দেশটা পরিচালনা করব। তিনি কিন্তু বলে নাই যে আমি বাংলাদেশে যে আরো একটি বড় একটি রাজনৈতিক দল আছে বিএনপির কথায়, কিংবা আদার্স যেই দলগুলো আছে, জাতীয় পার্টি বা আদার্স যেগুলো দলগুলো আছে, এদের সবাইকে নিয়ে একসাথে বসে দেশটা কিভাবে পরিচালনা করা যায়, আগামী বাংলাদেশটা কিভাবে সামনের দিকে নেওয়া যায়, সেই কথা কিন্তু তিনি বলে নাই। আচ্ছা, তাহলে সমন্বয়কারীরা তারা যে বর্তমান বলতেছে, কিংবা একের পর এক একটা মনে করে তারা স্ট্যাটাস, কিংবা একের পর এক তারা যে হুমকি ধুমকি দিচ্ছে যে আগামী দিনে আপনার নির্বাচনকে কেন্দ্র করে ডক্টর ইউনূস যদি প্রধানমন্ত্রী নাও হতে পারে, তাকে রাষ্ট্রপতি বানাবো। আচ্ছা, বিএনপি কি তাকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করবে, নাকি আপনার শাহাবুদ্দিন চুপ্পুকে রাখবে, নাকি এই অন্তর্বর্তীকালে সরকার, মানে যে বাজারা বৈশা রয়েছে আপনার তথাকথিত সমন্বয়কারীরা, এরা শাহাবুদ্দিন চুপ্পুকে কিংবা ৭১কে কিভাবে মুছে ফেলা যায়, আপনার ৭১-এর সংবিধান কিভাবে মুছে ফেলা যায়, আপনার ৭২-এর সংবিধান কিভাবে মুছে ফেলা যায়, এই ধরনের একটা পরিকল্পনা। আসলে মেন এখানে কারণটা কি? কারণটা হচ্ছে তারা বর্তমান শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে এই অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূসকে আপনার রাষ্ট্রপতি করতে চায়। বিএনপি কি চাবে? বিএনপির কথার অনুযায়ী তারা দেশ পরিচালনা করতেছে? অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনি প্রতিনিয়ত সমন্বয়কারীদের কথায় দেশটা পরিচালনা করতেছে, তাই না? তিনি কি বিএনপির কাছ থেকে এই ধরনের ফিডব্যাক আশা করতে পারে? বর্তমান আমাদের বাংলাদেশ যেভাবে চলতেছে, সেটা পুরোটাই আপনার অন্তর্বর্তীকালে সরকার বৈষম্য বিরোধী যে আন্দোলনকারী আছে এদের কথায়। আচ্ছা, বিএনপি কি এই সমন্বয়কদের কথা শুনবে? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আগামী দিনে রাষ্ট্রপতি কি শাহাবুদ্দিন চুপ্পুই থাকবে, নাকি সমন্বয়কদের কথায় ডক্টর ইউনূস হবে? এটা হচ্ছে দেখার বিষয়। কিন্তু সমন্বয়কারীরা তারা খুব জোর দিয়ে এবং কনফিডেন্স নিয়ে তারা এই ধরনের কথাবার্তা বলতেছে যে আগামী দিনের নির্বাচনকে কেন্দ্র করে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূসকে বানাবে রাষ্ট্রপতি। সার্জিসের আপনার কঠিনভাবে তিনি এই হুঁশিয়ারিটি দিয়ে দেয় যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আচ্ছা, ডক্টর ইউনূস তিনি আরো একটি কথা বলে যে এই বৈষম্য বিরোধী যে এনসিপি যে দলটা, এই দলটাকে যতটুকু এই অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে যতটুকু সহায়তা করা যায় নির্বাচনকে কেন্দ্র করে আমরা প্রতিটি স্টেপ নিব। তাহলে এই সমন্বয় সার্জিস হাসনা এরা যে কঠিন ভাবে বলতেছে যে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, আপনি এটাকে কিন্তু হালকা করে দিতে পারবেন না। কারণ এরা বর্তমান কিংবা আপনার ডক্টর ইউনূসের যে বক্তব্য যে এদের যে দল এনসিপি এই অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে যতটুকু সহায়তা করা দরকার তারা ততটুকু সহায়তা করবে। আর ওইদিকে এই সমন্বয়কারীরা জোর দিয়ে বলতেছে যে আগামী দিনের প্রধানমন্ত্রী হবে এই ডক্টর ইউনূস। আর তিনি আরো বলে যে প্রধানমন্ত্রী যদি নাও হতে পারে, চুপ্পুকে সরিয়ে রাষ্ট্রপতি করবে এই ডক্টর ইউনূসকে। তাহলে আগামী দিনের নির্বাচনটা কতটুকু সূক্ষ্ম হচ্ছে এটা কিন্তু পরিষ্কার। কিংবা বিএনপি তারা কি রাষ্ট্রপতিকে সরিয়ে ডক্টর ইউনূসকে বসাবে? এটা কি সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জিং এর বিষয় কিংবা বড় একটা পদক্ষেপ আমি দেখতেছি।
আমাদের বাংলাদেশের সামনের নির্বাচনকে কেন্দ্র করে কিভাবে আওয়ামী লীগকে বাদ দেওয়া যায়, কিভাবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরানো যায়, এবং আপনারা দেখছেন সমন্বয়ক হাসনা তিনিও আপনার কিভাবে সেনাপ্রধান মিস্টার ওয়াকারকে নিয়ে বাজে ধরনের মন্তব্য, একের পর এক মিথ্যাচার, এই ধরনের মন্তব্য কিন্তু চলমান। কিংবা বহির্বিশ্বে থেকে যারা নাকি বর্তমানে আমাদের বাংলাদেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, তারাও কি এই সেনাপ্রধান মিস্টার ওয়াকারকে নিয়ে নানান ধরনের গুজব উড়িয়ে বেড়াচ্ছে। আপনি যদি সহজ সমীকরণটা মিলাতে চান তাহলে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে যেই রাষ্ট্রপতি বানাবে ডক্টর ইউনূসকে, দ্যাট মিন্স কারণ হচ্ছে একটা, আপনার যেই সরকারি আসুক না কেন যাতে সমন্বয়কারীরা বেঁচে যায়, তাদের বাঁচার একটা রাস্তা তারা খুঁজে বেড়াচ্ছে। আওয়ামী লীগের যে উত্তপ্ত রূপ সে খবরটা, তো খবরটাই আগে আপনাদেরকে শোনাই, তারপরে আমরা একটু দেখব যে এই ঘটনাটা কেন হলো। মানে জবাবদিহিতার তো ব্যাপার আছে, কেননা বিএনপি জামাত শিবির এখন বলবে যে ঈদের দিনে দেখো আওয়ামী লীগ কতটা দুষ্কৃতি পরায়ণ তাদের মানসিকতা, যে ঈদের দিনেও এরকম ঘটনা ঘটিয়েছে। তো সেটার একটা জবাবদিহিতা তো আছে, সেটা পরে আসছে। আগে ঘটনাটা আপনারা যারা শোনেননি যে ন্যাটোরে কীভাবে আওয়ামী লীগ মানে তাদের জ্বলন্ত রূপটা দেখিয়েছে, সেটা একটু বুঝে নিন। দর্শক বন্ধুরা, ন্যাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, আর এতে বিএনপির 2 সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন। আর ঘটনাটি ঘটেছে আপনার বেলা 11:30টার দিকে। এখন প্রত্যক্ষদর্শী সূত্রে এবং গণমাধ্যমের বরাতে আমরা যা জানতে পারছি যে কিসে কি হয়েছে ঘটনা, সেটা হচ্ছে ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ ও যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা জয় বাংলা স্লোগান দিতে থাকেন, দিয়ে রাস্তা থেকে এগিয়ে আসতে থাকে, যেমনটা আপনারা এখানে ছবিতে দেখছেন। এই সময় বিএনপি ও স্থানীয়দের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। গণমাধ্যমে স্থানীয় বলা হচ্ছে, স্থানীয় তো না, সব বিএনপি লোকজনই তারাই পাল্টা ধাওয়ার ঘটনা ঘটায়। এরপর সংঘর্ষের প্রথম দিকে সাব্বির নামের একজন বিএনপির কর্মী আহত হন, তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এর কিছুক্ষণ পর পরিস্থিতি একটু শান্ত হলে আওয়ামী লীগ সমর্থকরা আবারও বিএনপির সমর্থকদের উপরে ঢিসুম করে, ওটা আর বলছি না ইউটিউবের কারণে। এই সময় 30-40 রাউন্ড ঢিসুম ছোড়া হয় আওয়ামী লীগের তরফ থেকে, এতে বিএনপির 2 সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন। এখন এই বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজিমুল হক বলছেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এছাড়াও ন্যাটোরের পুলিশ সুপার আজাদ হোসেন বলছেন, বিষয়টির তদন্ত চলছে, সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তো দর্শক, এই হচ্ছে ঘটনা যেটা ন্যাটোরে ঘটেছে বেলা 11:30টার দিকে। এবার আসি আমরা ঘটনাটি কেন ঘটেছে, কেন বললাম আমি যে ঘটনাটি ঘটারই ছিল সেই বিশ্লেষণে। দর্শক, আপনারা জানেন কি, ইতিমধ্যেই খবরটা বেশ কিছুক্ষণ হয়েছে সারা দেশে ছড়িয়ে পড়েছে যে মাহফুজের বাবা গণপিটুনির শিকার হয়েছে, তথ্য উপদেষ্টা তার বাবা গণপিটুনির শিকার হয়েছে। এখন আমি যদি জিজ্ঞাসা করি যে মাহফুজের বাবা কেন গণপিটুনির শিকার হলো, এক কথায় উত্তরটা বেরিয়ে আসে যে ছাত্রলীগ কর্মীকে ধরতে তিনি একটু মুরব্বি সেজেছিল, সেই জন্য এই বিএনপি ও ছাত্রদলের কর্মীদের হাতে গণপিটুনি খেয়েছে মাহফুজের বাবা। এবার ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা হয়েছিল ওই ছাত্রদলের এক নেতা এতদিন আত্মগোপনে ছিল, গতকাল রবিবার সন্ধ্যার দিকে, রাত প্রায় 9টার দিকে তিনি বাড়িতে ফিরে আসে। আজকে ঈদের দিনে একটু নামাজ আদায় করবে, তাই বাড়িতে ফিরে আসে। এবার যেই সে বাড়িতে ফিরে আসার খবর চারদিকে ছড়িয়ে পড়ে, ওই রাত 9টার সময় বিএনপির ছাত্রদল কর্মীরা তার বাড়ি অ্যাটাক করে, তাকে ধরে মারধর করার চেষ্টা করে, থানায় দেওয়ার চেষ্টা করার জন্য তার বাড়ি অ্যাটাক করে। সেখানে গিয়েই এই মাহফুজের বাবা মার খেয়েছে। তাহলে এখানে আমরা কি বুঝছি? যে এক তো আওয়ামী লীগকে পুরো কোণঠাসা করে রাখা হয়েছে, আর এমন কোণঠাসা করে রাখা হয়েছে যে ভাই ছাত্রলীগ নিষিদ্ধ, আমি বুঝলাম, কিন্তু তার মানে আমি ছাত্রলীগ করেছি মানেই, একদিনের জন্য ছাত্রলীগে আমার নাম ছিল মানেই আর সারা জীবন আমার বাংলাদেশে আমি মুখ দেখাতে পারবো না। এটা কি একটা নিয়ম হলো? এটা কি একটা কোনো দেশের বিধান হলো? কিন্তু সেরকমটাই তো আজ আওয়ামী লীগ ছাত্রলীগের সাথে করা হচ্ছে। এবার আসি মূল ঘটনায়, যে আওয়ামী লীগের লোকেরা আজকে এই ন্যাটোরে জয় বাংলা স্লোগান দিয়েছে। এই জয় বাংলা স্লোগান দেওয়াতে তাদের উপরে চড়াও করেছে বিএনপির নেতারা। কিন্তু এটা কি কোনো একটা ন্যায্য কাজ হয়েছে? এখন যদি আমি আপনাকে বলি, আওয়ামী লীগ এই রাজনৈতিক দলটি কি বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে এখনো? এখন ব্যক্তিগতভাবে আপনার কাছে আওয়ামী লীগ ভীষণ খারাপ হতে পারে। আপনি চান যেন আওয়ামী লীগ এই দেশের আশেপাশের আর 4-5টা দেশের কোথাও যেন আওয়ামী লীগের অস্তিত্ব না থাকে, এটা আপনার ব্যক্তিগত চাহিদা হতে পারে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগ কি এখনো নিষিদ্ধ হয়েছে? রাষ্ট্রীয়ভাবে জয় বাংলা এই স্লোগানটি বাংলাদেশের মাটিতে দেওয়া যাবে না, এরকম কোনো ঘোষণা আসেনি তো না। কিন্তু তা সত্ত্বেও আমি একজন বাংলাদেশি হয়ে আজ জয় বাংলা যদি স্লোগান দিই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে, সেখানে যদি আপনি বা আপনার সাঙ্গপাঙ্গরা আমার উপরে আক্রমণ করে অতর্কিতভাবে, তাহলে এখানে অন্যায়টা কে করছে? অপরাধটা কে করছে? এখন আমি বারবার বলছি যে আপনি বা আপনার দলের মানুষদের ব্যক্তিগত ব্যাপক ক্ষোভ থাকতে পারে, আমি আওয়ামী লীগ করি তাই আওয়ামী লীগের উপরে। এখন সেই ক্ষোভের কারণে আপনি কিন্তু আমার উপরে হামলা চালাতে পারেন না, সেটা সম্পূর্ণ একটি অপরাধজনক কাজ। তো এই জায়গায় যে ঘটনাটি ঘটেছে, এখানে কে অপরাধী? এখন এই আওয়ামী লীগের কর্মীরা ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দিতে দিতে যে এগিয়ে আসছিল, মাত্র তো কয়েকজন ছিল, তাদের উপরে চড়াও হওয়ার কোনো দরকার ছিল?
তাদের উপরে এই যে অতর্কিত হামলা করতে গিয়েছিল বিএনপির নেতাকর্মীরা, এটা তো একটা নেক্কারজনক কাজ করেছে, তাই না? তো এরকমই নেক্কারজনক কাজ, এরকমই একেবারে দেয়ালে পিঠ ঠেসিয়ে দেওয়ার মতো কাজ, ছাত্রলীগ আওয়ামী লীগের কর্মীদেরকে মাথা তুলতে না দেওয়ার মতো কাজ সারা দেশে ঘটিয়ে চলেছে এখন বিএনপির কর্মীরা, ছাত্র দলের কর্মীরা। তো সেই কারণেই এখন তো এই সবে শুরু হয়েছে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসা। এরপর আরও এদের যে মানে আপনারা এখন এটাই বলবেন যে গোলাগুলির ঘটনা হয়েছে, সুতরাং কতটা নৃশংস। তো এরপরে হয়তো এর থেকে আরও বেশি নৃশংসতার কাজ করতে পারে আওয়ামী লীগ, এবং তার জন্য সম্পূর্ণ দায়ী হবেন আপনারা নিজেরাই। কারণ তাদেরকে আপনারা সেটা করতে বাধ্য করছেন, ফোর্স করছেন। তুমি আরও নৃশংস হও, তুমি আরও উগ্র হও, এটা হওয়ার পিছনে তাদেরকে মোটিভেট করছে এই বিএনপি জামাত শিবিরেরা। অনেকে বলে না যে ও একটা জঙ্গি, কিন্তু জঙ্গি কেন হয়েছে তার পিছনে কত কারণ আছে তুমি জানো? তো আগামী দিনে আওয়ামী লীগ বা ছাত্রলীগ যদি সেরকম কোনো বিস্ফোরক কাজ করে বসে, তাহলে তার পিছনেও অনেক কারণ থাকবে। আর সেই কারণগুলো হচ্ছে এইটা, কারণ আজ আপনারা তাদেরকে বাঁচতে দিচ্ছেন না। তারা কেবল একটা রাজনৈতিক দলের সাথে ছিল বলে তাদের জীবন আজ দুর্বিষহ হয়ে উঠেছে। সুতরাং তারা এখন কি করবে? তো সেটাই যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে। এখন এখানে তো আমরা দেখছি যে গণমাধ্যমে যা রিপোর্ট উঠে আসছে 30-40 রাউন্ড গুলি ছোড়া হয়েছে। তো পারলেন কি আওয়ামী লীগকে দমিয়ে রাখতে? এত তো চেষ্টা হচ্ছে চারিদিক থেকে, এত প্রেশার সত্ত্বেও মানুষ কোনোভাবেই বঙ্গবন্ধুকে ভুলছে না, আওয়ামী লীগকে সমর্থন করা ভুলছে না, ছাড়ছে না। কেন? কারণ সেটা সম্ভব নয়। এখন আপনারা পুরোপুরি রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন, যা ইচ্ছা তাই করছেন, কিন্তু এই যে রাষ্ট্র ক্ষমতায় থাকার যে সময়সীমা সেটা আরেকটু বাড়ুক, আরেকটু পুরনো হোক, তারপর বিষয়টা আরো জমে যাবে। আমাদের দেশে একজন বিখ্যাত রাজনৈতিক বিশ্লেষক আছেন, তার নাম হচ্ছে গোলাম মৌলা রনি। তিনি প্রাক্তন এমপিও এবং একসময় আওয়ামী লীগ করতেন, পরে বিএনপিতে চলে গেছিলেন। এখন এই যে গোলাম মৌলা রনি প্রতিনিয়তই তিনি বিভিন্ন ভিডিও আপলোড করেন রাজনীতির বিভিন্ন বিষয়ের উপর। কিন্তু গতকাল রোববার আমরা হঠাৎ দেখলাম যে ডক্টর ইউনূসের যে প্রেস সচিব আছেন শফিকুল আলম, তিনি ফেসবুকে এসে রনির বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিয়েছেন, এবং এই স্ট্যাটাস নিয়ে মোটামুটি একটা হুলস্থুল লেগে গেছে মিডিয়ার মধ্যে। এখন এই স্ট্যাটাসে তিনি কি বলছেন? শফিকুল বলছেন যে গোলাম মৌলা রনির সাম্প্রতিক এক ভিডিওতে মানে ইউটিউবে যে উপস্থাপিত হয়েছে ভুল তথ্য এবং মিথ্যা তথ্য। এখন শফিকুল এটাও বলছেন যে রনি দাবি করেছেন বিশ্বব্যাংক বাংলাদেশকে $46 মিলিয়ন দেবার প্রতিশ্রুতি দিয়েছে। শফিকুল প্রশ্ন করেছেন এই তথ্য রনি কোথায় পেলেন? ইউনূস সরকার কি কখনো বলেছে বিশ্বব্যাংক $46 বিলিয়ন দেবে? এবং শফিকুল বলছেন যে রনি তথ্যসূত্র হিসাবে সংবাদপত্রের রিপোর্টের কথা বলেছেন, বাস্তবে কোনো সংবাদপত্র এমন তথ্য প্রকাশ করেনি। এবং তিনি এটাও বলছেন শফিকুল যে রনি অনেক সময় সত্যকে এমনভাবে বাড়িয়ে বলেন যে তা ভুল তথ্য হয়ে যায়, যা বলেন সে সম্পর্কে তার কোনো ধারণা নেই, তারপরও তিনি ইউটিউবার হতে চান। এখন এই যে অভিযোগগুলো করলেন শফিকুল, এখন এর উত্তরে রনি এখনো কোনো জবাব দেননি। এখন রনির দায়িত্ব হচ্ছে যে তথ্যসূত্র উপস্থাপন করা, যে 46 বিলিয়নের সংবাদ তিনি কোন মিডিয়া থেকে পেলেন, তার নাম কি। এখন শফিকুল বলেছেন রনি যা বলেন তার সম্পর্কে তার কোনো ধারণা নেই। এখন কথা হলো, রনি রাজনৈতিক বিশ্লেষক হিসাবে বহুদিন যাবত কথা বলছেন, তার রয়েছে মিলিয়ন ফলোয়ার্স, মিলিয়ন ভিউয়ার্স। এখন তার যদি এই বক্তব্য অসত্য হয় এবং এইসব অসত্য বক্তব্য নিয়ে মানে এতদূর আসা মানে অনেকটা কঠিন ব্যাপার। তবে কোনো কোনো ক্ষেত্রে মানুষের ভুল হতে পারে। এখন শফিকুল 46 বিলিয়ন পর্যন্ত যদি আটকে থাকতেন তাহলে ঠিক ছিল, কিন্তু 46 বিলিয়নের বাইরে এসে তিনি অনেক বক্তব্য দিয়েছেন, মানে অতিরিক্ত কথা বলেছেন, যেটি না বললেও হয়তো হতো। তবে রনি একদম ফেরেশতা ব্যাপারটা এরকমও না। রনি নিশ্চয় এখন মানে প্রমাণ করবেন তার বক্তব্য সত্য এবং শফিকুলের বক্তব্য সাথে এটা সামঞ্জস্যপূর্ণ নয়। এখন সোশ্যাল মিডিয়া এটা নিয়ে আলোচনার মধ্যে আছে যে কে রং কে রাইট, রনি সত্য বললেন নাকি শফিকুল সত্য বললেন। তো আশা করি রনি বক্তব্য দেবেন।